বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। একজন জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন বললেন হান্নান মাসুদ। কেন দিয়েছেন, জনমনে প্রশ্ন। নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন তারেক রহমান। তাদের দেখে হাসাহাসি করছিল পারভেজ, দাবি করা 2 ছাত্রীকে শাস্তি। হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু দুদকের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়কার দোর্দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক, আইজিপি ও র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারত পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি হতে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালতের নির্দেশনায় প্রসিকিউশন, রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি শাখায় ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। বেনজির সহ 12 জনের বিরুদ্ধে এই আবেদন করা হয়েছিল। এআইজি এনামুল হক সাগর জানান, দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি মাস থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। বেনজিরের বর্তমান অবস্থান সম্পর্কে জানা গেছে, তিনি সপরিবারে পলাতক। কোন দেশে আছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ পুলিশ। তবে আশার কথা হচ্ছে, রেড নোটিশ জারি হওয়ায় খুব শিগগিরই তার অবস্থান নিশ্চিত হওয়া যাবে। তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনাও সম্ভব হবে। বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেওয়া হবে। তবে রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 11 জনের বিরুদ্ধে 3 দফায় ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চিঠিপত্র আদান প্রদান ছাড়াও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারির বিষয়টি পর্যালোচনা করছে ইন্টারপোল। একজন জামায়াতপন্থী ব্যবসায়ী গাড়িটি আমাকে দিয়েছেন বললেন হান্নান মাসুদ। কেন গাড়িটি দিয়েছেন, জনমনে প্রশ্ন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবার কার দেয়া গাড়িতে চড়েন সে বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্নান মাসুদ বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, আমি নিজে একটা গাড়ি নিয়েছি। এই গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি। এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন। গাড়িটা কার সেটা বের করেছেন। এটা একজন ব্যবসায়ীর গাড়ি, যিনি মূলত একজন জামায়াতপন্থী ব্যবসায়ী। ওনার গাড়ি, উনি এটা আমাকে দেন, ভালো জেনে দেন। হান্নান মাসুদ আরো বলেন, উনি আমার হাতিয়ার মানুষ। উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতিটা করি। এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি। এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমার এলাকার 300 প্রবাসী আছেন, যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই। নেতাকর্মীদের কঠোর বার্তা দিলেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনসমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে, তা না হলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। তিনি বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখনো অনেক পরিশ্রম করতে হবে। আপনাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের। আমরা সুযোগ পেলে 31 দফা বাস্তবায়ন করব। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে 31 দফা বাস্তবায়ন করব, কেননা আমরা দেশের 20 কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে। ডক্টর ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এজন্য আন্দোলনের দরকার নেই।
তিনি আরো বলেন 31 দফা বিএনপির একার দফা নয়। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সেই প্রসঙ্গগুলো 31 দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফার বিকল্প নেই। তাদের দেখে হাসাহাসি করেছিল পারভেজ, দাবি করা 2 ছাত্রীকে শাস্তি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের আলোচিত 2 নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। গতকাল সোমবার 2 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে চিঠি ইস্যু করা হয়। আজ মঙ্গলবার রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার এ তথ্য জানান। সাময়িক বহিষ্কৃত 2 ছাত্রী ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রত্যাশিত এ ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। সেজন্য তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার জানান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি চিঠির মাধ্যমে অভিযুক্ত 2 ছাত্রী সম্পর্কে জানতে চেয়েছিল। এরপর প্রাথমিক তদন্তের ভিত্তিতে আমরা তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। পুলিশ ও মামলার এজাহারে তথ্য মতে নিহত পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে 3 জন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ হাসাহাসি করেছে বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাতি মেহরাব ও আবু জাফর গিফারি হাজারীপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর হামলা চালান। এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে পিঠে আঘাত করে পালিয়ে যান। হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু দুদকের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। তিনি জানান, আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। প্রয়োজনে বিদেশের বিভিন্ন সংস্থায় আমরা চিঠি পাঠাবো। মঙ্গলবার রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দুদক কমিশনার জানান, আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি, যেটাকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাসে যাবে, সেখান থেকে বাংলাদেশের এম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরো জানান, টিউলিপ সিদ্দিকীকে দেশে কিভাবে ফিরিয়ে আনা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে আমি বলতে পারছি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে। তাকে যেসব চিঠিপত্র দেওয়া হয়েছে তা তার বাংলাদেশি ঠিকানায় দেওয়া হয়েছে। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না। মামলা যখন হয়ে গেল তিনি বিদেশে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা তা তিনি জানেন না বলে জানান। তিনি আরো জানান, এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সঙ্গে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলে আমরা তাদের কাছ থেকে সাহায্য পাবো। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের অবসান প্রকল্পে 10 কাঠা করে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক।